মমতা যে কত বড় অসত্য কথা বলেছেন তার প্রমাণ হচ্ছেন কৃষ্ণা বসু। কৃষ্ণা বসু তখন মমতার দলের এমপি ছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে গোটা দেশ যখন বাবরি মসজিদ ধ্বংস নিয়ে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে, তখন শেষ মুহূর্তে মমতা নির্দেশ পাঠিয়েছেন যে না, ওই প্রস্তাবে সমর্থন করা যাবে না। অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের প্রস্তাবনা নিন্দা করে সেটা মমতা অনুমোদন দেননি। তাহলে বুঝতে পারছেন যে ঐতিহাসিক সত্য। সেখান থেকে তিনি যা আজকে বলেছেন ফেসবুক পোস্টে হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি ইতিপূর্বে বহুবার বলেছি যে এই ভদ্রমহিলা সত্য কথা বলতে জানেন না এবং তথ্যভিত্তিক কথা বলেন না। বাবরি মসজিদ ভাঙার পর একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে কোনো রকম দাঙ্গা হয়নি, তার কারণ বামপন্থী কর্মীরা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ সকলেই তার প্রশাসনকে নিয়ে সচেতন ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন কেউ পাত্তাও দিত না, কেউ গুরুত্বও দিত না। স্যার, আমার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু আপনি মিটিং এ আছেন, আমি বেশি সময় নেব না। আপনার ফেসবুক পোস্টটি আমার কাছে অত্যন্ত আগ্রহব্যঞ্জক মনে হয়েছে। ঘটনাটা ঠিক কি ঘটেছে স্যার? অদ্ভুত কাণ্ড। নমস্কার, কবির রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, এই হেমন্তের সন্ধ্যায় গোয়েবলসের গল্প আপনাদেরকে বলবো না, যদি কখনো সম্ভব হয় পরে কখনো বলবো। আমার বিশ্বাস আমার দর্শক গোয়েবলসকে তা জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার বলার যে আমি অবশ্যই গোয়েবলসের গল্প একদিন বলবো। তারও আগে যেটা বলার যে প্রথমবারের জন্য আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তাদের যদি ভালো লাগে প্রতিবেদনটি দেখতে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনার কাছে প্রতিবেদনের নোটিফিকেশানটি পৌঁছে যায়। দেখুন, এই হেমন্তের সন্ধ্যা, বাতাসে ছাতিমের গন্ধ ভারী হয়ে আছে, বাতাস একটা শিরশিরে অনুভূতি। দীপাবলি আসছে, দীপাবলির অগ্রিম শুভেচ্ছাও জানাই আলোর উৎসবের আপনাদের প্রত্যেককে। কিন্তু আজকে যে নিয়ে কথা বলবো তাতে কিন্তু সেটা কিন্তু খুব ঠান্ডা বিষয় নয়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এসআইআরে যদি একজন শ্রীরামপুরের অধিবাসীরও নাম বাদ যায় তাহলে সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে হবে না। এই বাড়ি ফিরে যেতে হবে নার মধ্যে কি লুকিয়ে রয়েছে আমি যদিও জানি না, সে বিষয়ে আমি খুব একটা ঢুকলামও না। তারা প্রচুর স্ক্রিন টাইম পান, আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে দেখতেই পাবেন। আবার ভয়ঙ্কর ব্যাপার, অমিত শাহ আমাদের সম্মাননীয় বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমানের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন এসআইআর হলে মাথা ব্যথা কিসে, টোপোগ্রাফির কারণ দেখিয়েছেন। টোপোগ্রাফির কারণে শহরের রাজপথের মতো তো নয়, আমাদের বর্ডার এলাকাগুলো, সীমান্তবর্তী এলাকাগুলো, সেখানে অনুপ্রবেশ ঘটে এবং অনুপ্রবেশ ঘটলে নাকি সেখানকার স্থানীয় প্রশাসন জানতে পারে তারা কারা, অনুপ্রবেশকারীদেরকে চিনতে পারে, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে মূলত তিনি বান ছুঁড়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সীমান্ত রক্ষার দায়িত্ব কার? যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ সেটা বলতে পারবেন যে সীমান্ত রক্ষার দায় একেবারেই স্বরাষ্ট্র দপ্তরের, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য মূল দায়ী। তিনি আত্মসমালোচনা করলেন কি না সেটা আমার জানা নেই। এবং গত 14-15 বছর বামপন্থীরা তারা সরকারে নেই, পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে তারা নেই। অতএব কোনো ধরনের কোনো পাওয়ার স্ট্রাকচারে বামপন্থীরা না থাকার কারণে স্বাভাবিকভাবেই তৃণমূলের উদ্দেশ্যে কিন্তু অমিত শাহের এই বক্তব্য। আমি জানি না তিনি তৃণমূলের বদনাম করলেন না আত্মসমালোচনা করলেন, নিজের বদনাম করলেন। কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় যেটা, আবারও মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজোর উদ্বোধনে গেলেন এবং তিনি বললেন, কি বললেন? 1992 সালে জ্যোতিবাবু বা বুদ্ধবাবু রাস্তায় বেরোননি বাবরি মসজিদ ধ্বংস হওয়ার সময়। তিনি রাস্তায় বেরিয়েছিলেন এবং দাঙ্গা আটকে দিয়েছিলেন। এবং মাদার টেরেসা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্ন সময় সাহায্য চেয়েছেন। শিয়ালদা স্টেশনে দেখা হয়েছিল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছেন। সিপিআইএমের গুন্ডারা নাকি মাদার হাউস ভাঙচুর করতে গিয়েছিল, তার আশ্রম ভাঙচুর করতে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে, তার তো গুন্ডা কন্ট্রোলের একটা অভিজ্ঞতা আছেই, তিনি নিজেই বলেছেন। এখন আবার অনেকে বলেন, মীনাক্ষী মুখার্জির এখন আবার বলছেন গুন্ডারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রোল করছে। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে তিনি গুন্ডা কন্ট্রোল করেন। তো তিনি গুন্ডা কন্ট্রোল করে ফেলেন। কিন্তু আমি যেদিন মাদার টেরেসার প্রয়াণ ঘটে 5ই সেপ্টেম্বর 1997 সাল,
আমি তখন মনে পড়ে, আমি তখন খুব ছোট, আমি তখন শিলিগুড়িতে ছিলাম এবং দেখেছিলাম তার ফিউনারাল। জ্যোতিবাবুর সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত মর্যাদার সঙ্গে তার ফিউনারাল অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা হয়েছিল এবং জ্যোতিবাবুর সঙ্গে মাদার টেরেসার অত্যন্ত সুসম্পর্ক এবং তার কাজের বেশিরভাগ সময়টাই কিন্তু বাম আমলে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গোপনে মাদার টেরেসা এই বিবৃতি দিলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কোনো প্রামাণ্য নথি দিতে পারবেন কি না, কিন্তু এই কথা বোধহয় সর্বৈব সত্য নয়, বলা যায় সর্বৈব মিথ্যা, যে দাঙ্গার সময় 1992-এ বা তারও আগে 1984-র দাঙ্গার সময়, ইন্দিরা গান্ধীর হত্যার সময় কিন্তু একদম ঐতিহাসিকভাবে সত্য, আপনি যে কোনো দলমত তার সমর্থক হতে পারেন বা না হতে পারেন কোনো দলের সমর্থক, কিন্তু আপনি যদি রাজনীতি সচেতন হন তাহলে এই তথ্য আপনার কাছে অবশ্যই থাকবে যে একমাত্র রাজ্য দেশের মধ্যে পশ্চিমবাংলা যেখানে কিন্তু দাঙ্গার আগুন লাগেনি। জ্যোতিবাবুকে জিজ্ঞেস করা হয়েছিল বাঙ্গাল মে দাঙ্গা ফাসাদ কেউ নেই হতি, জ্যোতিবাবু বলেছিলেন কেউ কি হুকুমত নেই চাতি, সরকার না চাইলে কি সত্যি দাঙ্গা হয় না? এই সময় দাঁড়িয়ে আমাদের এটা কিন্তু গবেষণার বিষয়বস্তু হতে পারে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা দাবি করলেন, আমরা এই নিয়ে কথা বলেছিলাম, কারণ আমার মন গড়া কথা 1992 সালে আমি মোটেই খুব একটা বড় নই, 1984 সালের কথায় সেগুলোও জানা দরকার আপনাদের। আমি আমার কথা কেন বলবো, আমার নারেশন আমি বলবো না, সেই সময়ের একদম রাজনৈতিক জীবন যার মধ্যে গগনে এবং ইতিহাস চর্চার কারণে যে রাজনীতিবিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণিধানযোগ্য সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সত্যিই কি জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য তারা কোনো ভূমিকা নেননি? তাহলে দাঙ্গা হলো না কেন, দাঙ্গার আগুন ছড়ালো না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার যারা দাঙ্গা করলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের সঙ্গে পরে এক থালায় ভাত খেলেন। এনডিএ সরকারের কথা আমরা জানি, আবার পরে বেরিয়ে এলেন। এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আরএসএস, যেটা মাদার কনসার্ন বিজেপির এবং তৃণমূলের অনেকেই বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ, মা দুর্গা বলেছেন, দেবী দুর্গা বলেছেন, এমনকি তিলোত্তমার হত্যার সময় আপনাদের মনে থাকবে আরএসএস প্রধান বলেছিলেন রাজ্য সরকার যা করবেন আমরা তার পক্ষে আছি। এবং আপনাদেরকে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি, জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করেছে। আপনারা স্ক্রিন টাইম মেইনস্ট্রিম মিডিয়ায় অনেক পেয়েছে এই ঘটনা, আপনারা দেখে নিতে পারেন। আমি যারা জানেন না তাদের জন্য বললাম, ইডি চার্জশিট পেশ করেছে, তার বিরুদ্ধে 2.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক, মুর্শিদাবাদের শাসক দলের দায়িত্বে কে ছিলেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তিনি যদিও এখন শাসক দলের মানে রাজ্যের শাসক দলে নেই, তিনি ফুল বদল করে এখন কেন্দ্রের শাসক দলে, আমি তার নাম আপনারা প্রত্যেকেই জানেন। পরবর্তীকালে কিছু নথি, কিছু তথ্য অবশ্যই একদম সাধারণ মানুষের বয়ানে আপনাদের কাছে তুলে ধরবো এবং আলোর উৎসব আসছে, প্রত্যেকে আলোকিত থাকুন। কিন্তু যাদের জীবন অন্ধকার তাদের বিষয়ে কিছু প্রতিবেদন খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আসছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী বললেন খুব সামান্য সময় আপনাদের কাছ থেকে নিয়ে আজকেও নিলাম, দয়া করে শেষ পর্যন্ত শুনবেন। স্যার, একদম প্রথমে জানতে চাইবো 1992 সালে দাঙ্গার সময়, তখন আপনার রাজনৈতিক জীবন একদম মধ্য গগনে, আপনার মনে থাকবে কি ঘটেছিল? জ্যোতিবাবু কি ভূমিকা, আদৌ কোনো ভূমিকা নেননি? দেখুন, মমতা যে কত বড় অসত্য কথা বলেছেন তার প্রমাণ হচ্ছেন কৃষ্ণা বসু। কৃষ্ণা বসু তখন মমতার দলের এমপি ছিলেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন যে গোটা দেশ যখন বাবরি মসজিদ ধ্বংস নিয়ে পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছে, তখন শেষ মুহূর্তে মমতা নির্দেশ পাঠিয়েছেন যে না, ওই প্রস্তাবে সমর্থন করা যাবে না। অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের প্রস্তাবনা নিন্দা করে সেটা মমতা অনুমোদন দেননি। তাহলে বুঝতে পারছেন যে ঐতিহাসিক সত্য। সেখান থেকে তিনি যা আজকে বলেছেন ফেসবুক পোস্টে হয়েছে, ওটা সম্পূর্ণ মিথ্যা। এবং আমি ইতিপূর্বে বহুবার বলেছি যে এই ভদ্রমহিলা সত্য কথা বলতে জানেন না এবং তথ্যভিত্তিক কথা বলেন না। বাবরি মসজিদ ভাঙার পর একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে কোনো রকম দাঙ্গা হয়নি, তার কারণ বামপন্থী কর্মীরা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সহ সকলেই তার প্রশাসনকে নিয়ে সচেতন ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন কেউ পাত্তাও দিত না, কেউ গুরুত্বও দিত না। স্যার, আমার মনে পড়ে যে সাংবাদিক জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করেছিলেন, এটা বহুল চর্চিত, যে বাঙ্গাল মে দাঙ্গা ফাসাদ কেউ নেই হতি, জ্যোতিবাবু বলেছিলেন কেউ কি হুকুমত নেই চাতি। কিন্তু জ্যোতিবাবুকে সত্যি রাস্তায় ঘুরে বেরিয়েছিলেন চটি পায়? আমার জানার আগ্রহ। দেখুন, যিনি সেনাপতি হন তিনি কখনো সীমান্তে বন্দুক নিয়ে দাঁড়ান না। তার দায়িত্ব হচ্ছে তার সমগ্র বাহিনীকেই পরিচালনা করা।
জ্যোতিবাবু যে কত বড় দক্ষ প্রশাসক ছিলেন সেটার জন্য তাকে রাস্তায় রাস্তায় নেচে নেচে বেড়াবার দরকার হয়নি। তিনি গোটা প্রশাসনকেই সজাগ সতেজ রেখেছিলেন, গোটা বামপন্থী পার্টিগুলো সজাগ সচেতন ছিল, তাই দাঙ্গা হয়নি। তার জন্য মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে নেচে নেচে বলতে হবে আমি এখানে এসেছি, সেটা এক ধরনের চূড়ান্ত ব্যর্থতারই প্রমাণ হয়, আর কিছু না। স্যার আপনি মিটিং এর মধ্যে আছেন, আমি খুব বেশি সময় নেব না, আর একটি মাত্র প্রশ্ন আপনাকে করে আপনার ফেসবুক পোস্টের বিষয়ে আসবো। সেটা হচ্ছে যে মাদার টেরেসা মমতা সিপিআইএম এর গুন্ডারা মাদার টেরেসার আশ্রম ধ্বংস করেছিল, এই ধরনের কোনো তথ্য কি আপনার কাছে আছে, বা মাদার টেরেসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়েছিলেন? আরেকটি অসত্য কথা, উনি তো চিরকালই ধর্মীয় বিভাজন রাজনীতি করেন। উনি মাদার টেরেসার কাছে গিয়ে অনুকম্পা চাইতেন। মাদার টেরেসার কোনো কাজকর্মেই সিপিআইএম কর্মী বা বামপন্থীরা কখনোই বাধা দেয়নি। এটা নিয়ে কোনো রকম প্রশ্নই উঠতে পারে না, কখনোই ওঠেনি। সেই সময় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। বরং মাদার টেরেসা তার কার্যক্রম, তার ওই বাড়ি, যেটা টেরেসা মাদার হাউস বলা হয়, এই সমস্ত কিছু সমৃদ্ধি লাভ করেছে বামফ্রন্টের আমলে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করতে আমরা ঘেন্নাবোধ করি, কিন্তু কোনো ধর্মপ্রাণ মানুষ যদি ধর্ম আচরণ করেন সেখানেও আমরা বাধা সৃষ্টি করি না। এবং আমার যতদূর সীমিত জ্ঞান, আমার মনে হয় জ্যোতিবাবুর সঙ্গে মাদার টেরেসার একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। সকলের সঙ্গে, প্রশাসনিক দিক থেকে আমাদের সঙ্গে তো কোনো ব্যক্তি মানুষের বিরোধ নেই, আমাদের লড়াইটা আদর্শগত। আমরা কখনোই ধর্ম এবং রাজনীতি এই দুটো সংমিশ্রণ চাইনি, চাইবও না, যেটা মমতা চান এবং বিজেপি মোদি চান। স্যার আমার আরো কিছু প্রশ্ন ছিল, কিন্তু আপনি মিটিং এ আছেন, আমি বেশি সময় নেব না। আপনার ফেসবুক পোস্টটি আমার কাছে অত্যন্ত আগ্রহব্যঞ্জক মনে হয়েছে। ঘটনাটা ঠিক কি ঘটেছে স্যার? অদ্ভুত কাণ্ড। আজকে আমি ভোর 5টার সময় মালদা মিটিং এর জন্য ট্রেন ধরতে বেরোবো, দেখি একজন তরুণ দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন আমি কাল রাত 11টায় এসেছিলাম, আপনার বাড়ি থেকে বলা হয়েছে আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি চলে গিয়েছিলাম। আপনি কোথায় ছিলেন? বললাম আমি সারা রাত আশেপাশে মেডিকা, তারপর আপনার ওই একটা বড় শপিং মল আছে, সেই সব জায়গায় ঘুরেছি। আর 3টে থেকে আপনার বাড়ির ওই সামনের রাস্তাটা যেটা আপনি দেখেছেন সেখানে তিনি ঘোরাফেরা করছেন। তার কারণ তাকে বলা হয়েছিল যে আমি ভোরবেলা বেরিয়ে যাব, সেই জন্য আমি বেরোয়া মাত্রই তিনি আমাকে ধরেছেন এবং তিনি বললেন আমি আপনার সঙ্গী হতে চাই হাওড়া পর্যন্ত, আমিও যাব হাওড়া, চলুন। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি রাত্রিবেলা কোথায় ছিলেন? বললেন আমি তো রাত্রিবেলা আর চারপাশে ঘুরে ঘুরে বেরিয়েছি শহর, মানে আমাদের ওখানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এবং মেডিকা হসপিটাল তার পাশে, এখানেই ছিলাম। রাত্রিবেলা পেশেন্ট যাতায়াত করে সময় কেটে গিয়েছে। কেন এসেছেন? তিনি বলছেন আমি অন্য কোনো কাজে আসিনি, আমি দুর্নীতির বিরুদ্ধে কি করে মানুষকে সংগঠিত করা হয় আমার মনে হয়েছে একমাত্র আপনিই সেটা পারবেন, সেজন্য এসেছি। আবার পাশাপাশি এটাও বলছেন যে আমাদের তুলনায় আপনার একটু বয়স বেশি, সেই জন্য আপনাকে বেশি দৌড়ঝাঁপ করতে হবে সেটা আমি চাইছি না, কিন্তু আপনি আমাদের পরামর্শ দিন কিভাবে আমরা মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সংগঠিত করতে পারি। এবং ছেলেটি ফিজিক্স নিয়ে গবেষণা করছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তার গবেষণাপত্র জমা দিয়েছেন। মানে উচ্চশিক্ষিত? উচ্চশিক্ষিত। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম আপনি বাড়ি চলে যান, আপনি আপনার এলাকায় গিয়ে তরুণ ছেলেদের বোঝান, সময় লাগবে কিন্তু মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রয়োজন পড়লে আমরা তো সকলেই আছি সাহায্য করব। জানিয়ে রাখা দরকার স্যার, উনি বীরভূমে থাকেন নিশ্চয়ই, তাই তো? বোলপুরের বাসিন্দা। অনেক ধন্যবাদ স্যার এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য।